স্মাইলটা ন্যাচারালি আসে। অ্যাজ ওয়েল এজ আমি সবার সাথে আই কন্ট্যাক্ট মেইনটেইন করার চেষ্টা করব। As much as I can. Sometimes when I'm answering when answers in interviews, তখন আমার মাঝে মাঝে I look up, I look down, but I eventually come back to their eyes. এবং when I have multiple people in my panel, তখন আমি চেষ্টা করব যে I look at them evenly across. আমি একটা অ্যান্সার দেওয়ার সময় যাতে আমি চেষ্টা করি সবার সাথে আই কন্ট্যাক্ট মেইনটেইন করার। জাস্ট খালি একবার মাথা রোটেট করে দেখলাম, আবার এপাশ রোটেট করে দেখলাম। এবং প্রথমত যাকে বেশি এমফাসিস দেওয়া উচিত সেটা হচ্ছে হাউ আমি আমার ভয়েসটাকে টকিং। আমি কিন্তু একসময় একটু ফাস্ট কথা বলছি, আবার একসময় একদম স্লো করে বোঝানোর জন্য কথা বলছি। সো দ্যাট ইজ মাই মডুলেশন অফ মাই ভয়েস, দ্য স্পিড আই এম টকিং অ্যাজ ওয়েল এজ মাই ইন্টোনেশন। এক সময় আমি একটু আপার পিচে কথা বলি, আরেকবার আমি একটু লোয়ার পিচে কথা বলি। So this makes my speaking more aligned. It makes it more interesting এবং যাতে আমার ইন্টারভিউয়ারটা বা আমার লিসনার যাতে বোর্ড না ফিল করে। So these are the things that I must have when I must have in my mind when I'm in an interview. So moving on to a few of the common interview questions. এই জিনিসগুলো আমার সবসময় আগে প্রিপেয়ার করে রাখা উচিত, ঠিক আছে? So something like tell us about yourself. What are my strengths and weaknesses? আমি কেন এই রোলটাতে আসতে চাই? অফকোর্স আমি কোম্পানির ব্যাপারে কি জানি এবং আমি কোম্পানিতে কেন জয়েন করতে চাচ্ছি। These the third and fourth questions are very important. As well as সবসময় আমাকে কিছু না কিছু ট্রিকি কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে। সো মাঝে মাঝে জিনিসটা হতে পারে যে আমি কোনো চ্যালেঞ্জ ফেস করেছিলাম নাকি, হতে পারে when I was in university, হতে পারে when I was in another workplace, এবং আমি কিভাবে জিনিসটা ওভারকাম করেছি। সো এরকম একটা স্টোরি টেলিং কোয়েশ্চেন হচ্ছে অনেক সময় জিজ্ঞেস করে। অফকোর্স আরেকটা যেটা থাকে যে আমাদের টিম বন্ডিং, টিমের সাথে কিভাবে আমরা কাজ করি, সেই জিনিসগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আ ওয়ার্ক প্লেস সেটিং। সো ওই রিলেটেড আমাকে একটা কোয়েশ্চেন করতে পারে যে টেল আস অ্যাবাউট আ টাইম ইউ ওয়ার্কড ইন আ টিম। আমি ব্র্যাকেট একটা স্টার মেথড দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে আমি পরে গিয়ে আবার এক্সপ্লেইন করবো। সো আরেকটা হচ্ছে how I handle pressure or stress. This is also can be connected with my strengths and weaknesses. যে I'm very um, I'm very effective or I'm very efficient when under pressure. এই জিনিসগুলো আমি আমার strengths and weaknesses কানেক্ট করতে পারি, but these questions can be a standalone question as well. আরেকটা ভেরি কমন কোয়েশ্চেন হচ্ছে যে হাউ আই সি মাইসেলফ ওর ওয়ের আই ওয়ান্ট টু সি মাইসেলফ ইন 5 or 10 years later. সো এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার্স আমাদের মাস্ট একটু প্রিপেয়ার করে রাখা উচিত। এবং দ্য লাস্ট কোয়েশ্চেন দ্যাট ইজ অলমোস্ট কমন ইন মেনি ইন্টারভিউ সেশনস হচ্ছে ডু ইউ হ্যাভ আ কোয়েশ্চেন্স ফর আস। সো ইন্টারভিউয়াররা এটা জিজ্ঞেস করতে চায় টু অ্যাসেস যে আসলে আমার ইন্টারভিউটা কিভাবে করে হচ্ছে সেশনটাতে পারফর্ম করে, দ্য ফাইনাল এন্ডিং টু দ্যাট। সো অনেক সময় আসলে ইন্টারভিউইজরা হচ্ছে ওরা একটু ডিসওরিয়েন্টেড হয়ে যায়। ওরা ভাবে যে আসলে আমি এখন কি কোয়েশ্চেন করতে পারি। সো ওরা অনেক সময় বলে ফেলে যে না আসলে আমার কোনো কোয়েশ্চেন নেই। বাট এই জিনিসটা ইজ অলমোস্ট অলওয়েজ দ্য রং অ্যাপ্রোচ। ইউ শুড অলওয়েজ আস্ক সামথিং। এবং what you can ask is not something like যে হ্যাঁ প্লিজ আমাকে একটু বলেন আমার ইন্টারভিউটা কেমন গিয়েছে। নেভার ask that question, ঠিক আছে? বিকজ এটাতে ইন্টারভিউরা তো প্রথমত এই কোয়েশ্চেন তোমাকে কখনো বলবে না ওরা, রাইট? সো এই কোয়েশ্চেনটা বলাতে ওরা একটু বিরক্ত হতে পারে। এবং দিস কোয়েশ্চেন ইজ অলসো কাইন্ড অফ, কারণ তোমার ইন্টারভিউ যদি ভালো হয় তাহলে তুমি অবশ্যই ইউ উইল গেট কল টু দ্য নেক্সট ইন্টারভিউ যদি আর কোনো স্টেজ থাকে, অথবা ইউ উইল বি রিক্রুটেড ওভার, মানে ইভেনচুয়ালি। আর তোমার যদি খারাপ হয় you will not get any feedback, you will probably get a rejection email, or you will just not be contacted at all. So এই জিনিস what questions I used to ask is আমি জিজ্ঞেস করতাম যে আমার পার্সোনালিটিতে অথবা আমার ইন্টারভিউ থেকে is there any aspect যেটাতে আপনার মনে হচ্ছে I would not be a good candidate for this role. So these questions, this intrigues them, this makes them think. So তুমি যদি কোনো এরকম কোয়েশ্চেন করতে পারো যে তোমার ইন্টারভিউয়ার একটু ভাবতে পারে, this shows যে তুমি you are aligned to the interview session, you are very attentive,
এবং it puts you in a higher ladder than other competition that also attended the interview. This is only one example. আমি আরো কিছু questions করতাম যে what kind of candidates or what qualities do you look forward to in a candidate? So তখনও this would get them thinking. They would tell something যে হ্যাঁ আমি চাই হচ্ছে um, ওরা attention to detail অনেক ভালো, অথবা আমি চাই যে ওরা অনেক proactive. So this me the opportunity to tell them another story. তখন আমি বলতাম যে হ্যাঁ these qualities আমি আমার মধ্যে possess করি by giving this. Also, another very important aspect to answering common interview questions is, for example, my strengths and weaknesses. আমি বলতেই পারি যে হ্যাঁ I am very confident, I am very adaptable, এবং আমি হচ্ছে অনেক হার্ড ওয়ার্কিং. Now these elements, these qualities are very common. এই জিনিসগুলো সবাই সবসময় বলতে থাকবে. But আমি কিভাবে নিজেকে ডিফার করব when I'm answering these questions? By doing one exercise. আমি যেই কোয়ালিটি আমি এক্সপ্লেইন করবো না কেন, আমি সবসময় চেষ্টা করব একটা এক্সাম্পল দিয়ে জিনিসগুলো বলতে. ফর এক্সাম্পল, আমি অ্যাডাপ্টেবিলিটির কথাটা বলি. দিস ইজ এ রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স. ওয়েন আই ওয়াজ ইন ইউনিভার্সিটি, আমি হচ্ছে একটা জায়গায় পার্ট টাইম করতাম. সো আমি দ্য ফার্স্ট টাইম আমি ওয়েন্ট টু দ্যাট পার্ট টাইম জব, তখন খুবই বড় একটা ডেডলাইন ছিল. এন্ড অ্যাট দ্যাট পয়েন্ট আমার ওই কোম্পানির ব্যাপারে কোনো আইডিয়াই ছিল না. সো আমি করেছিলাম কি, আমি সারা দিন ধরে সে কোম্পানিটার ব্যাপারে ওই সময় স্টাডি করে ওই ডেলিভারেবলগুলো ডেলিভার করে করে আমার প্রায় রাতে 10টা 10:30 বেজে যায়. বাট এত লেট হওয়া সত্ত্বেও আমি আমার ওই ডেলিভারেবল কমপ্লিট করে দিয়ে আসতে পেরেছি, এবং ফাইনালি যে রেজাল্টটা হয়েছিল দ্যাট ওয়াজ ভেরি ভেরি সাকসেসফুল ফর দ্যাট অর্গানাইজেশন. সো আমি যখন আমাকে বলেছে যে হ্যাঁ আই ওয়ান্ট টু লুক ফর সামবডি অ্যাডাপ্টেবল টু দেয়ার জব, আমি বলবো yes, that's exactly a quality that I possess because this story. আমি একটা এক্সাম্পল বললাম, এবং আমি আমার স্ট্রেংথসের সাথেও জিনিসগুলোকে ওভাবে করে নিয়ে আসলাম যে হ্যাঁ আই এম আ ভেরি অ্যাডাপ্টেবল পারসন বিকজ আমি এই ইস্যুসগুলো ফেস করেছিলাম এবং আমি এভাবে করে ওভারকাম করেছি. সো অফকোর্স whenever you're answering, rule of thumb হচ্ছে you always try to put an example. ওকে, অনেক কথা বললাম এটা নিয়ে. সো লেটস মুভ অন টু দ্য নেক্সট স্লাইড. আমাদের কমন কিছু ডুজ অ্যান্ড ডোন্টস আছে ইন ইন্টারভিউ. ফার্স্ট অফ, সবসময় you have to be very punctual whenever you're about to attend an interview. If possible, আমরা আরো আগে চলে আসার চেষ্টা করব. 10 minutes, 15 minutes, 30 minutes even. যদি আমরা আগে চলে আসতে পারি, this gives us some time to cool down, একটু কম্পোজ করা নিজেদেরকে, to prepare for the interview that's upcoming. এবং it also shows the recruitment team যে I'm punctual, that I'm aligned to their values, এবং I give them the importance that they seek. The second and the most crucial part of attending any interview is researching the company very well. আমার কোম্পানিটা আসলে কি করে, আমার কোম্পানির আসলে প্রাইমারি প্রোডাক্ট অথবা সার্ভিসগুলো কি, এবং আমার কোম্পানিতে কোন কোন জিনিসগুলো ফিউচার ফোকাসে আছে, সেগুলাকে আমি যখন আমার নিজের ভিতরে ইনকালকেট করতে পারবো, তখন আই উইল পজেস যে হ্যাঁ আমি আসলে একটা প্রপার কোম্পানি ফিট পারসন. আমার ইন্টারভিউয়ের ওয়ান অফ দি মেইন অ্যাসপেক্টস যেটা হচ্ছে আমাদের দেখা হয়, সেটা হচ্ছে যে আমার পার্সনটা যাকে আমি ইন্টারভিউ নিচ্ছি বা যাকে আমি ফাইনালি হায়ার করবো, সে আসলে কোম্পানি ফিট নাকি, বা সে অর্গানাইজেশন ফিট নাকি, বা সে রোল ফিট নাকি. সো আমার হতেই পারে আমি অনেক স্কিলফুল একটা পার্সন, কিন্তু অনেক সময় স্কিলফুল পার্সনরা ডোন্ট গেট হায়ার্ড বিকজ ওরা কোম্পানি কালচারের সাথে জিনিসটা ওদের নিজেকে ম্যাচ করতে পারে না. সো সেই ম্যাচিংটা যাতে আমি আমার ইন্টারভিউকে দেখাতে পারি ইজ বাই রিসার্চিং দ্য কোম্পানি অ্যান্ড দ্য রোল ভেরি ওয়েল. যখনই আমি কথা বলবো ইন্টারভিউ, sometimes I used to get very nervous when I would attend interviews. আমি অনেক তাড়াতাড়ি কথা বলি, আসলে আমি স্বভাবতই একটু তাড়াতাড়ি কথা বলি, কিন্তু ইন্টারভিউয়ের ক্ষেত্রে I would be extra mindful যে আমি আমার অ্যান্সার্সগুলো স্লো, স্টেডি, ক্লিয়ারভাবে বলছি এবং কনফিডেন্টলি বলি, যাতে আমার ইন্টারভিউয়াররা আমার কথাগুলো আসলেই বুঝতে পারে. এবং আমি তাড়াতাড়ি করে যদি অনেক বেশি কিছু বলে ফেলতে চাই, সেক্ষেত্রে আসলে আমার ইন্টারভিউয়ারে কিছুই বুঝে না. সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট.
আমি চেষ্টা করব সবসময় যাতে আমি অনেক পজিটিভ এবং এনার্জেটিক থাকি। একটা ডাল ইন্টারভিউতে একটা স্ট্রেট ফেস নিয়ে বসে থাকলে আসলে it gets very boring for the interviewers. একটা ইন্টারভিউয়ার কিন্তু শুধু তোমাকে ইন্টারভিউ করবে না। ওরা করবে আরো ১০ জন, ২০ জন, ৩০ জন ইভেন or even more. So সেক্ষেত্রে তোমার এনার্জিটা really translates. It also energizes them as well. So আরেকবার very important aspect হচ্ছে at an interviewতে you are expected to answer questions but you are also expected to understand what they're saying এবং সেটার জন্য I need to actively listen to them অনেক ক্ষেত্রে আমার ইন্টারভিউয়ার কি বলছে আসলে আমি বুঝতে পারি না এবং না বুঝতে পেরে আমি অন্য একটা কোয়েশ্চেন ভেবে জিনিসটা আমি অন্যভাবে অ্যান্সার করে ফেলি সো এখানে একটা ডিসোনেন্স ক্রিয়েট হয় এখানে একটা ডিসস্যাটিসফ্যাকশন ক্রিয়েট হয় এবং আমার ইন্টারভিউরে মনে করে ওফ ও তো মনে হয় আসলে অ্যাটেন্টিভ না সো এই ভুল ধারণাটা যদি ক্রিয়েট না হয় আমার যদি আই অ্যাক্টিভলি লিসেন টু হোয়াট মাই ইন্টারভিউয়ার ইজ সেইং মাই ফার্স্ট স্টেপ অ্যান্ড দেন আই ফোকাস অন অ্যান্সারিং দ্য কোয়েশ্চেন এরপর অনেক সময় আমার ইন্টারভিউয়ের ক্ষেত্রে হচ্ছে উই স্টার্টার আমরা কথা বলার সময় একটু জড়িয়ে যায় হতে পারে আমি অনেক সময় ব্ল্যাঙ্ক হয়ে যাই সেক্ষেত্রে ইটস অলওয়েজ বেটার টু প্র্যাকটিস বিফোর মাই ইন্টারভিউজ অনেক সময় হচ্ছে পিপল সাজেস্ট যে আমি একটা আই হেল্পস অথবা আই টক টু আনাদার ফ্যামিলি মেম্বার অর মাই ফ্রেন্ডস আমি একটা মক ইন্টারভিউ দেওয়ার জন্য বাট প্র্যাকটিসিংটা যাতে আমার রোবটিক না হয়ে যায় আমি একটা সেট অফ কোয়েশ্চেন্স যে আমি যেরকম আগে দেখালাম যে আই হ্যাভ আ ফিউ কমন কোয়েশ্চেন্স যেগুলো আমি প্রিপেয়ার করে যাবো রাইট বাট সেই কোয়েশ্চেনগুলো অ্যান্সার করার সময়ও যাতে আমি রোবটিক ভাবে ভর করে যাতে বলে না দিই যে হ্যাঁ আসলে আমি এসএসসি এখান থেকে পড়েছি এইচএসসি এখান থেকে পড়েছি বিবি এখান থেকে করেছি আমি এখন এখানে আছি আমি অনেক ভালো হার্ড ওয়ার্কিং এই জিনিসগুলো যাতে এভাবে করে রোবটিক ভাবে না আসে it has to be conversational. So the practice needs to be conversational because অনেক সময় interviewers might interrupt um, your speech. So সেই ক্ষেত্রে আমি চেষ্টা করব যে আমার কনভারসেশনালি যাতে আমি ধরে রাখতে পারি আমাকে ইন্টারাপ্ট করার ক্ষেত্রেও যাতে আমি ভ্যাবা জায়গা খেয়ে না যাই যাতে আই এম নট কট অফ গার্ড আমিও আমাকে ইন্টারাপ্ট করার একটা কথা বললো আমিও যাতে কনভারসেশনালি জিনিসটা ওনাকে অ্যাপ্রোচ করে রিপ্লাই apologies. So, what are the don'ts that I must also have in my mind? I should never speak negatively about my past roles. এটা একটা খুবই কমন মিস্টেক যে when I'm switching from one organization to another অনেক সময় আমাকে ইন্টারভিউয়াররা একটু খোঁচাতে চায় যে হ্যাঁ তুমি কেন ছেড়ে আসতে চাচ্ছ কি কোনো সমস্যা ছিল বা what are you looking for that is absent in your previous role that is present in this role possibly. So some interviewers, they tend to speak negatively about their organization, their previous organization, or their previous employers, their previous the company's culture. But এগুলা these are clear red flags. এটা আমি কখনোই করব না। সো এই জিনিসটা হচ্ছে দেখায় যে আমি আসলে আমার কোম্পানিতে ফোকাস না। আমি আমার কোম্পানির ব্যাপারে খারাপ কথা বলতে পারি বাইরে গিয়ে। সো এই জিনিসগুলো আমি কখনোই চেষ্টা করবো যাতে না করি। ওভারশেয়ার অথবা র্যাম্বল করা একটা আমি যাতে ঘোরা পেঁচা না বলি আমি যাতে শর্ট কনসাইজ এবং টু দ্য পয়েন্ট হিসেবে বলি আমি ওভারশেয়ার করতে গেলে আসলে আমার পরে আরো ঝামেলা হইতে পারে সো সেই ঝামেলাগুলো আমি অ্যাভয়েড করব তারপর আমি যাতে আমার ইন্টারভিউরে ফুল ফোকাস রাখতে পারি আই ডু নট গেট ডিস্ট্রাক্টেড বিকজ এগেন ওই যে আমার অ্যাটেন্টিভনেস জিনিসটাকে হচ্ছে একটা সমস্যা হয়ে যেতে পারে যে আমার ইন্টারভিউর ভাববে যে ও তো আসলে আমার কথাই শুনতেছে না ঠিক মতো কাজ কিভাবে করবে আমার ফোনের দিকে আমি বারবার তাকাবো না এবং আমি চেষ্টা করব যে ইন্টারভিউয়ার যখন কথা বলছেন আমি যাতে তাকে ইন্টারাপ্ট না করি politely when I have to intervene so ধরো your interviewer is saying something and you're agreeing with him and you also want to add to something that they're saying তখন আমি politely intervene করতে পারি but even then the rule of thumb is not to interrupt the interviewer as much as possible second last is আমি যাতে ওভার কনফিডেন্ট অথবা অ্যাজিটেটেড বিহেভিয়ার না করি আমি যাতে বেশি কি বলবো ক্লোজড অফ না হয়ে যায় আই এম টু ওপেন টু দ্য কনভারসেশন আমি যাতে ওভার কনফিডেন্ট না হয়ে যাই ইন মাই অ্যান্সার্স there needs to be a certain politeness to how I'm answering the question এবং the most important don'ts is I do not lie in my interviews হতে পারে যে আমার মনে হচ্ছে যে আমার এক্সপিরিয়েন্সেস অথবা আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ফ্রম মাই ইউনিভার্সিটি ইজ নট ইনাফ ফর দিস রোল অথবা
মেবি আই হ্যাভ আ পারসেপশন অর আই গট দি নলেজ যে আমার সাথে সাথে যারা আরও ইন্টারভিউ অ্যাটেন্ড করছে তারা আর মাচ মোর কেপেবল, দে হ্যাভ মাচ মোর এক্সপিরিয়েন্স। বাট সেটার জন্য আমি যদি একদম মিথ্যা কথা বলে আমি কিছু এক্সপিরিয়েন্স ফ্যাব্রিকেট করি, দ্যাট ইজ ভেরি ইজিলি ডিটেক্টেবল। বিকজ আমার ইন্টারভিউররা শুধু প্রথমবার ইন্টারভিউ নিচ্ছে না, ওরা কিন্তু অনেক আগে থেকে ইন্টারভিউ নিয়ে আসতেছে। ওরা আরো অনেক অনেক মানুষকে ইন্টারভিউ করেছে। এভরি ইন্টারভিউয়ার প্রবাবলি has experience of interviewing hundreds, not thousands, or even 10,000 applicants at on some points যদি ওরা অনেক সিনিয়র লেভেলের হয়ে থাকে। সো সেই ক্ষেত্রে দে আন্ডারস্ট্যান্ড তুমি কখন মিথ্যা কথা বলো। সো মিথ্যা কথা আসলে কখনোই বলা যাবে না। হোক আমার কম এক্সপিরিয়েন্স, হোক আমার কম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, বাট সেই জিনিসটাকে আমি কিভাবে সুন্দর করে তুলে ধরছি, দ্যাট ইজ হোয়াট ইউ শুড ফোকাস অন, বাট নেভার লাই। রাইট? আমার I want to introduce a certain concept called the elevator pitch. So, what is an elevator pitch? Elevator pitch actually is used by startups. I'm sure we know about startups, right? ছোট নতুন কোম্পানিজ গুলা যারা হচ্ছে নতুন কোনো ইনোভেটিভ আইডিয়া নিয়ে আসে, সো ওরা যখন ইনভেস্টরদেরকে অ্যাপ্রোচ করে তখন হচ্ছে দে ইউজ দিস এলিভেটর পিচ। হোয়াট দিস এলিভেটর পিচ? এটা হচ্ছে একটা ব্রিফ কনফিডেন্ট সামারি অথবা একটা ইন্ট্রোডাকশন যেটা হচ্ছে হাইলাইট করে আ সার্টেন আইডিয়া, আ সার্টেন প্রোডাক্ট অর সার্ভিস, অথবা ইন দিস কেস আমার ইন্টারভিউয়ের ক্ষেত্রে ইট হাইলাইটস হু আই অ্যাম, what I do, and what I bring to the table or what I bring to the organization when I hopefully will be hired to the organization. So a elevator pitch needs to be very short. It's delivered usually rule of thumb হচ্ছে it's around 30 থেকে 60 seconds এর মধ্যে স্প্যান করে, এবং the primary objective of the elevator pitch হচ্ছে আমি আমার স্যারের অ্যাটেনশন গ্র্যাব করতে চাই। আমি চাই যে ও যাতে আমি যেটা বলছি সেটাতে ইন্ট্রিগড হয় এবং যাতে আমার কনভারসেশনটা আরো ফার্দার প্রলং করে। So this is the elevator pitch. এবং how do we make this elevator pitch? So যখন আমাকে ধরো কোনো কোয়েশ্চেন করছে যে ধরো টেল আস অ্যাবাউট ইয়োরসেলফ, সো আমি জিনিসটাকে শর্ট এবং ইন্টারেস্টিং কিভাবে রাখতে পারি, এই জন্য আমি এলিভেটর পিচ জিনিসটা নিয়ে আসছি। So what are the building blocks of my elevator pitch? It explains who I am. For example, this is a real life example. যখনই I'm in an interview, I introduce myself by saying যে hello, I'm Shoman Bora. I was born and raised in Dhaka, but my roots lie in Chittagong. So this I think gives you a very interesting aspect যে আমি আসলে কোথায় where I was born and where my roots lie. So মানুষ আসলে দেশের বাড়ি নিয়ে অনেক পছন্দ করে, দেশের বাড়ি নিয়ে কথা বলতে অনেক পছন্দ করে, স্পেশালি যখন মানুষ দেখতে পায় যে হ্যাঁ ও তো আমার দেশের বাড়ি। ধরো সামওয়ান ওর দেশের বাড়ি হচ্ছে সিলেট, যদিও সিলেটের কাউকে পায় he gets একটু excited. He wants to ask questions, ask some. So এই জিনিসটা আমি ফার্স্টে হচ্ছে তুলে ধরি। তারপর আমি জিনিসটাতে যাই হচ্ছে what I have done. হচ্ছে মানুষকে ইন্ট্রিগ করা পসিবল। সো সেটা দিয়ে আমি হচ্ছে একটু অ্যাটেনশন গ্র্যাব করার চেষ্টা করি। তারপর আমি বলি যে আমি আসলে কোথায় কোথায় কাজ করেছি। ফর এক্সাম্পল, আমি যদি কোথাও পার্ট টাইম কাজ করে থাকি when I was in my university, তখন আমি সেই জিনিসগুলো তুলে ধরি যে আমি এই ইন্ডাস্ট্রিতে এই রোল প্লে করেছিলাম। তারপর হোয়াট মেক্স মি ইউনিক। সো তারপর আমি একটা জিনিস বলতে চাই যে সামথিং দ্যাট ইজ নট অন মাই সিভি ইজ আই লাইক টু ট্রাভেল আ লট। ইনফ্যাক্ট আমি চেষ্টা করি যে প্রত্যেক মাসে একটা না একটা ট্রিপ দেওয়ার। এবং স্পেসিফিকলি ইফ আই টক অ্যাবাউট ট্রাভেলিং, আই লাইক টু ট্রেক হচ্ছে বেসিক্যালি আই লাইক হাইকিং মাউন্টেন্স। সো again, I am trying to involve you into the conversation by giving you some very key points. আমি ট্রাভেল করি, আমি প্রত্যেক মাসে মাসে ট্রাভেল করতে পছন্দ করি, এবং ট্রাভেলিং এর one of the most important aspect হচ্ছে আমি হাইক করতে পছন্দ করি। So these things, if they click with my interviewer, this also gives them some opportunities to ask me further questions. এবং হোয়াট ক্যান আই কন্ট্রিবিউট। সো হোয়াট ক্যান আই কন্ট্রিবিউটটাকে আমি অ্যালাইন করি আমার স্ট্রেংথসের সাথে কথা বলে, স্ট্রেংথসের সাথে অথবা আমার প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সাথে যদি আমি ট্যাগ করতে পারি, দিস অলসো ওয়ার্কস। সো দ্যাটস হাউ আই ডিজাইন মাই এলিভেটর পিচ। এগেন 60 সেকেন্ড 30 সেকেন্ড ব্র্যাকেটটা একটা রুল অফ থাম, বাট জিনিসটা এমন হতে হবে না যে তোমার 60 সেকেন্ডের মধ্যেই সাজায় ফেলতে হবে। অথবা আমি এই 60 সেকেন্ড জিনিসটা মেনটেন করতে গিয়ে যদি আমি খুবই তাড়াতাড়ি কথা বলি তাহলেও কিন্তু লাভ নেই।
Again, going back to my do's, I need to speak clearly, slowly, and confidently, right? So, one of the my quick tips একটা হচ্ছে যে আমি চাই না আমার এলিভেটর পিছে আমি সবকিছু বলে দিতে। আমি জাস্ট ইনাফ বলতে চাই যাতে আমি ওদের অ্যাটেনশন গ্র্যাব করতে গ্র্যাব করার নেই আগায় ও যাতে আমাকে আরো কোয়েশ্চেন্স করে অথবা আমি যাতে আরো এলাবোরেটলি পরে গিয়ে বলতে পারি। এবং আমার এলিভেটর পিচটা ক্যান নট বি রোবটিক। এগেন আমি বলেছিলাম যে আমি যখন প্র্যাকটিস করবো কোনো কিছু আমি যখন এলিভেটর পিচটা একটা মাথায় একটু একইভাবে বলতে না থাকি। জিনিসটা কোনো প্যারাগ্রাফ রিড আউট করার মতো না। জিনিসটা হচ্ছে হ্যাজ টু বি কনভারসেশনাল। যাতে অ্যাট এনি পয়েন্ট ইফ এনিবডি ওয়ান্টস টু ইন্টারভিন যাতে আমি সেই কোয়েশ্চেন্সগুলো অ্যান্সার করতে পারি। এবং অবশ্যই আই নিডস টু হ্যাভ আ লট অফ এনার্জি। আমি যাতে বারবার ওকে সেম একটা পেসে সেম একটা ইন্টোনেশনে যাতে কথা না বলি। আমি একবার হাই পিচটা কথা বলবো, একটু লো পিচটা কথা বলবো। দিস মেক্স whenever you smile your interviewers get the opportunity to smile as well. এবং check a lot of materials online, specifically on YouTube, different websites as well. But one aspect that you should focus on is being about, it has to be about you. So you need to express yourself and you need to be you when you're delivering an elevator pitch. Moving on, how do I smartly respond to questions like this? So আমি যেরকম বলেছিলাম, do you remember? যে tell me about a time when you faced a certain challenge and how you overcame them. Give me an example when you led a team. Describe a situation যেখানের মধ্যে you had to, for example, tackle a very difficult customer. অথবা, can you share a time when you had a lot of personal difficulties in your personal life and you overcame them and you didn't translate them to your professional life? So এরকম questions গুলা হচ্ছে give you a chance to talk very storytelling ভাবে। আমি একটা স্টোরি অন্যরা শুনতে চাচ্ছে এবং সেই স্টোরিটা আমি ডেলিভার করবো কিভাবে স্মার্টলি। সো স্টার টেকনিকটা আসলে কি? There are some Q&As. So up until this point, if you have any questions, please আমাদেরকে একটু reach out করো। Right. And from an anonymous attendee, which topics should I cover at the time of I think it's perfect that you tell him about তোমার নাম বাবা-মার নাম দরকার নেই বলার। তো নাম এস থেকে এইচএস থেকে if someone is from O level A level background তুমি কোত্থেকে O level A level করেছো। এটার সাথে হচ্ছে আমরা বলতে পারি যে তুমি কি তোমার হবিস কি। ফর এক্সাম্পল আমি যে হবিজের কথা যখন বলতাম যে আমি ট্রাভেল করতে অনেক পছন্দ করি, সেই জিনিসটা আমি তুলে ধরতাম। হবিস থেকে হচ্ছে তোমার ফার্দার কোয়েশ্চেন্স করার একটা ইয়ে আছে, কোয়েশ্চেন্স করার একটা অপরচুনিটি থাকে। এছাড়া আই থিঙ্ক দ্যাটস অ্যাবাউট ইট। ইউ শুড কিপ ইউর ইন্ট্রোডাকশনস মোটামুটি as succinct as possible. Does that answer? I hope it does. Anything else? Okay, then how do I end the question? Why do you want to leave your current job? Not negatively. Okay. So, of course, we would not like to portray any negative aspect about my previous organization. In fact, if you can, you should try to portray a positive aspect to it. যে হ্যাঁ আমি আমার অর্গানাইজেশন অনেক কিছু শিখেছি, বাট ওয়াই ডু আই ওয়ান্ট টু লিভ ইজ বিকজ আমার কাছে মনে হয়েছে যে এই রোলটা থেকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে যে হতেই পারে যে আমার রোলটা বা আমি আসলেই সুইচ করছি বিকজ আমার এই রোলটাতে আমি দেখতে পাচ্ছি না যে আমি আসলে আর রাইজ করবো ইন দ্য কর্পোরেট ল্যাডার। সো সেক্ষেত্রে আমি এই জিনিসটা তুলে ধরতে পারি যে আমার এই রোলটা থেকে বা এই অর্গানাইজেশন থেকে আমার যত কিছু শেখার ছিল আমি আই হ্যাভ লার্নড ইট। এবং আমার এখন মনে হচ্ছে যে আমি আমার ইন্টারেস্টটা এই অর্গানাইজেশন থেকে আমি যেসব জিনিসগুলো শিখেছি আমার কাছে মনে হচ্ছে যে আমার ইন্টারেস্ট বা আমার প্যাশনটা আসলে অন্য কোথাও লাই করে। সো এই জন্য আমি সেই প্যাশনটাকে
সেই প্যাশনটাকে এক্সপ্লোর করার জন্য আই ওয়ান্ট টু সুইচ টু দিস জব or I want to switch to this organization because this organization gives you this opportunities. Yeah. Okay. Next question is that elevator pitch generally are used in startup for the brief to investors, but why and how I as a candidate can use this technique during the interview? Okay, so let me point you back to my the four building blocks of my elevator pitch. So I know elevator pitch has a very certain niche which is used by startups primarily, but আমি এই জিনিসটা এখানে আনছি কারণ এলিভেটর পিচের যদি আমি কোয়ালিটিগুলো নিজেকে প্রসেস করি তখন আমার ইন্ট্রোডাক্টরি বা আমার ইন্টারভিউর শুরুতে আমার যে ছোট একটা ব্রিফ দিতে হয় সেই জিনিসগুলোতে আমার এই কোয়ালিটিগুলো আমি ইজিলি ইনকর্পোরেট করতে পারবো বাই সেইং যে আমি নিজেকে নিয়ে কথা বলবো হু আই অ্যাম যে আমি নিজেকে ইন্ট্রোডিউস করছি অ্যাজ উইচ আই গেভ দি এক্সাম্পল অফ I was born and raised in Dhaka. Hello, I'm Shuman Bora. I was born and raised in Dhaka, but my roots lie in Chittagong. I completed my SSC from this, SSC, HSC from that, and my graduation from this university. What I have done is I studied in finance এবং আমি finance specific roles এ হচ্ছে বিভিন্ন জায়গায় কাজ করেছি. And in fact, um, there have been very positive about my contribution to their organization because I brought this changes. Something that is not on my interview, which our third aspect, what makes you unique, a part kore, je, I like to travel a lot. I like to maintain at least one trip a month throughout the year. এবং specifically, I like to trek a lot. এবং I have been to the Annapurna base camp, where I trekked the Himalayan ranges for around 7 days, which was a mind-boggling experience. And given my entire personality, I know that I'm a very adaptable person and I can contribute this to the organization whenever if I do get the opportunity to become a part of. So this is what aspects I want to cover in my elevator pitch. I'm at a choto example dilam. So this is how you incorporate and make your elevator pitch as well. Okay, last question before we move on. Yeah. Should I include my ECA in the introduction? Yes, I think you should touch some of the ECS you should that you can that you can explain but not elaborate. For example, if you have case competition experience or you have debating experience, আমি just examples দিচ্ছি. You can also say যে আমি আমার এসব জায়গায় পড়াশোনা করেছি, আমার এই ওয়ার্ক এক্সপিরিয়েন্সগুলো আছে এবং স্পেসিফিকলি আমি ডিবেট করতে অনেক পছন্দ করি বা আমি কেস কম্পিটিশন সলভ করতে অনেক পছন্দ করি এবং আমার এসব কেস কম্পিটিশনগুলোতে আই হ্যাভ গেইনড চ্যাম্পিয়নশিপ অ্যাকোলেটস অর রানার আপ অ্যাকোলেটস এবং আমার এসব জিনিসগুলো অনেক ভালো লাগে just to intrigue their interest, not explain or not elaborate on your ECS just yet. All right, so let's move on. Yes. Okay, so how do I respond smartly? So এই কনসেপ্টটাকে আমি যখন ডেলিভার করতে চাই, আমি যখন স্টোরি টেল করতে চাই ভালোভাবে, অনেক সময় হচ্ছে আমি স্পেসিফিকলি ফেস করতাম যে আই উড গেট ভেরি জাম্বলড আপ। আমি আমার স্টোরি টেলটা শুরু করতাম ঠিকভাবে কিন্তু অ্যাট ওয়ান পয়েন্ট আই উড লুজ ট্র্যাক অফ হোয়াট আই ওয়াজ সেইং, অথবা আমি যেসব রেজাল্টস বা আমি যেসব কন্ট্রিবিউশনগুলো আসলে করেছি সেগুলো আমি ঠিকমতো তুলে ধরতে পারতাম না। সো সেই জিনিসগুলোকে আমি যখন অ্যাড্রেস করবো পুরোপুরি, আই ওয়ান্ট টু ইন্ট্রোডিউস আ ফ্রেমওয়ার্ক কল্ড দ্য স্টার টেকনিক। সো হাউ ডাজ দ্য স্টার টেকনিক বিগিন? The star technique, প্রত্যেকটা alphabet is an abbreviation of something. It starts with S. S হচ্ছে my situation. So whenever I'm starting to tell a story or when I'm starting to tell and answer a certain question, আমি হচ্ছে প্রথমত আমার সিচুয়েশনের জিনিসটা বলবো। I want to set the scene যে কোথায় জিনিসটা হচ্ছে, কিভাবে হচ্ছে, কি হচ্ছে আসলে। আমি একটা এক্সাম্পল এখানে দিয়েছি। ফর এক্সাম্পল আই ওয়ার্ক ইন আ কল সেন্টার। সো আমি এখন জিনিসটা বলবো যে আমি আসলে একটা I received a call in my call center experience যেখানে I had to deal with a very unhappy customer at that point of time. তারপরে my T comes, which is my task. আমি আসলে কি গোল, আমি আসলে কি করতে চাই in that moment. আমার আসলে কাজটা কি ছিল ওই আনহ্যাপি কাস্টমারটাকে I needed to calm him down, I needed to understand যে আসলে প্রবলেমটা কোথায়, আমি সেটা ওনার থেকে শুনতে চাই এবং ফাইনালি I want to give them a solution. এবং সেই সলিউশনটা হ্যাজ টু ম্যাচ উইথ মাই কোম্পানিজ পলিসি এবং দি এক্সপেকটেশন দ্য কাস্টমার হ্যাজ ফ্রম মি। সো সিচুয়েশন, তারপর মাই টাস্কের পরে দি অ্যাকশন এ
অ্যাকশনটা হচ্ছে আমি এই টাস্কটা কমপ্লিট করার জন্য আসলে কি অ্যাকশনগুলো করেছি এবং আমি কিভাবে করেছি। সো আমি আমার কাস্টমারটাকে প্রথমত আই এম্পাথাইজড উইথ হিম অর হার। আমি বলেছি যে হ্যাঁ স্যার বা হ্যাঁ ম্যাডাম, আসলে আমি বুঝতে পারছি আপনার এই সিচুয়েশনটা অ্যান্ড উই আর ভেরি সরি দ্যাট দিস হ্যাপেন্ড। এবং আমি অ্যাক্টিভলি লিসেন করেছি, হ্যাঁ আপনি কাইন্ডলি আমাকে আপনার সিচুয়েশনটা বা আপনার প্রবলেমটা আরেকটু এলাবোরেট করুন। এবং শোনার পরে আই গিভ দেম, আচ্ছা ঠিক আছে, আপনার এই সিচুয়েশনের জন্য আমরা এই সলিউশনগুলো বলতে পারি। এবং এই সলিউশনটা বলার পরে আমি ফার্দার ফলো আপ করি উইথ মাই সুপারভাইজার যে স্যার আমার বা স্যার বা ম্যাডাম, আমার কাস্টমারটা হচ্ছে এই জিনিসগুলো ফেস করেছে, দিস ইজ সামথিং যেটা হচ্ছে আমি কয়েকদিন ধরেই অনেক কাস্টমার থেকে পাচ্ছি। সো এই জিনিসটাকে আই থিঙ্ক আমাদের আর একটু ফোকাস করে একটা কিউরেটেড সলিউশন প্রিপেয়ার করা উচিত, যাতে আমরা হচ্ছে ফার্দার কোনো কেসের ক্ষেত্রে আমরা ইমিডিয়েট সলিউশন দিতে পারি এবং আমাদের কাস্টমারদের ডিস্যাটিসফাই হওয়ার কোনো চান্সই না থাকে। So my situation was I got an unhappy call. My task was to mitigate that, and my action was what I did to starting with listening to what he or she said to finally escalating that problem to my supervisor. This is just an example, right? And finally, my art, the result that came out of it. What outcome did I derive from the actions that I took? দ্য কাস্টমার ওয়াজ ভেরি স্যাটিসফাইড। কাস্টমারটা আমাকে একটা ভালো ফিডব্যাক দিয়েছে, বলেছে যে হ্যাঁ আমার এই সমস্যাটা তুমি অনেক ভালো করে সলভ করে দিয়েছো, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আই অলসো গট আ ভেরি গুড রেটিং ফ্রম মাই কাস্টমার অ্যাজ ওয়েল এজ মাই সুপারভাইজার, যে হচ্ছে দেখেছে যে হ্যাঁ ছেলে বা মেয়েটা তো আসলে অনেক অ্যালাইন টু হিজ অর হার জব। এবং সে কত সুন্দরভাবে আমাকেও জিনিসটাতে লুপে নিয়ে আসলো এবং এই প্রবলেমটা অ্যাড্রেস করলো টু হায়ার অথরিটিস। So the STAR technique involves the four pillars: my situation, my task, my action, and my result. এবং আমার স্টোরিগুলোকে যদি আমি স্টার টেকনিকের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমার পুরা স্টোরি টেলিংটা গেটস আ ভেরি গুড লাইমলাইট। আমি আমার ইম্পর্টেন্ট পয়েন্টসগুলোকে হাইলাইট করতে পারি এবং আমি অ্যাকচুয়ালি আমার অ্যাকশন এবং রেজাল্টগুলো আসলে কি ড্রাইভ করে সেটা গেটস ভেরি ক্লিয়ারলি এক্সপ্রেসড and told to my interviewers, so they get a very good picture of how what I did. Star technique is very important, and in fact I use star technique to all my interviews, especially our Grameen Phone next business leader যে ইন্টারভিউটা ছিল, we had two interviews, the primary interview and the final interview. দুটাতেই হচ্ছে আমার স্টার টেকনিকটা আমি এমপ্লয় করেছিলাম, and it gave me a very good result. I'm finally a part of Grameen Phone. So these things, these framework really helps, and this is used by most interviewees who want to say opt for jobs in multinational companies, in management trainee roles in banks, or any other organization. So moving on, any point, any questions for the STAR technique? Any small questions we want to address before we move on to the workplace communications? Okay, Any? just a second. Okay, how can we deal with the anxiety while speaking in front of the public? Personally speaking, I get sweaty palms, my hands shiver a lot, and my voice trembles at times while speaking in front of large audience. What's the remedy? Okay. The speaking in front of large audience পার্টটা হচ্ছে আমরা একটু পরে আসবো। And but since you have asked this question, জিনিসটা আমি বলি যে it happens to everyone. I get very nervous when I speak in front of large audience. But আমি চেষ্টা করি যে আমার ডেলিভারিটা আমি যাতে অ্যাজ কনফিডেন্টলি বলতে পারি। আমি ভুল বলছি বা আই থিঙ্ক ভুল বলার ক্ষেত্রেও সব থেকে বড় জাজ ইন আ পাবলিক অডিয়েন্স ইজ ইউর সেলফ। তুমি আসলে চিন্তা করো যে আমি তো মনে হয় ভুল বলতেছি, আমার কথা মনে হয় বোঝা যাচ্ছে না, বা আমার অ্যাকসেন্ট তত সুন্দর না, হোয়াট ইফ ওরা আমাকে নিয়ে জাজ করছে, আমাকে নিয়ে হাসাহাসি করবে পরে। এই অ্যাংজাইটিগুলো হচ্ছে আমরা নিজেদের মধ্যেই বিল্ড আপ করি এবং বিল্ড আপ করতে করতে সিচুয়েশনটা খারাপ থেকে আরো বেশি খারাপ হতে থাকে। সো এটা আসলে করা যাবে না, ইউ ক্যান নট গো ইন আ ডাউনওয়ার্ড স্পাইরাল, ঠিক আছে? সো সেই অ্যাংজাইটিগুলো ডিল করার জন্য আই থিঙ্ক ইউ শুড প্র্যাকটিস ইন ফ্রন্ট অফ আ মিরর। সেটা দিয়ে শুরু করো, তোমার ফ্রেন্ড সার্কেলেই তুমি ইউ ট্রাই টু স্পিক আপ আ বিট। আই পার্সোনালি আমি হচ্ছে আই লাইক টু লিসেন মোর দ্যান আই স্পিক।
সো আমার ফ্রেন্ড সার্কেলে যখন কথাবার্তা হয় আমি আসলে একটু চুপচাপ থাকি, একটু কথা শোনার চেষ্টা করি, মোর দেন টকিং। এবং এই জিনিসগুলো অলসো impacted how I would be able to talk in front of an audience, which I struggled a lot. সো আমি আসলে শুরু থেকে চেষ্টা করেছি যে আমি আমার ফ্রেন্ড সার্কেলে একটু কথা বলার চেষ্টা করি আরো। আমার যে ইমোশনসগুলা বা আমার যেসব কথাগুলো আমি এক্সপ্রেস করতে চাই সেগুলো আমি আরেকটু জোরালোভাবে জিনিসগুলো বলি। ফ্রেন্ড সার্কেল হচ্ছে মোস্ট কমফর্ট ওয়ান অফ আওয়ার মোস্ট কমফোর্টেবল জোনস। সো সেগুলোতে আমি আসলে নিজেকে আরেকটু আই স্পিক বেটার। এটা থেকে করতে করতে আমি নিজে থেকেই প্রোঅ্যাক্টিভলি কিছু পাবলিক স্পিকিং অপরচুনিটিসগুলোকে আমি এক্সপ্লোর করার চেষ্টা করি, যেরকম রিডিং আউট লাউড ইন মাই ক্লাস। ওয়েদার আমি হচ্ছে আমার টিচার হচ্ছে বললো যে তুমি স্লাইড থেকে একটা জিনিস পড়ো বা তুমি বই থেকে একটা জিনিস পড়েছো নাও, সেগুলো আমি করতাম। এরকম আস্তে আস্তে করে বিল্ড করো। You don't have to push yourself to give a speech in front of your entire school in the span of one day. From speaking nothing to speaking everything. এটা করার দরকার নেই। Take things আস্তে আস্তে করে। ঠিক আছে? And what people really prefer অথবা really appreciate is how conversational you are. তোমার স্পিচটা ডাজন্ট হ্যাভ টু বি রোবটিক। আই কিপ মেনশনিং দিস, রোবটিক স্পিচ আসলে কেউ পছন্দ করে না। এবং তুমি যখন দেখবা যে একটা অডিয়েন্স বিকামস ডেড সাইলেন্ট, তখন ইউ গেট মোর এংজাইটি, ইউর পাম সোয়েট ইভেন মোর, ও মাই গড আমি কি ঠিক করতেছি। সো এই জিনিসগুলো অ্যাভয়েড করার জন্য তুমি কনভারসেশনাল করো, ইউ ব্রিং ইউর অডিয়েন্স টু ইউর টপিক। তুমি ইউ ট্রাই টু এঙ্গেজ উইথ দ্য অডিয়েন্স মোর। This gives you more confidence. This um, creates interaction with your audience, and it also gives them finally a very amicable like a situation. Yeah. Any other questions that we want to Okay, go yeah. through? If the interview gets dull, what should I do to make it an interesting but in a formal and professional manner which will make the interviewers interested? Okay. Our primary objective is never to let the interview go dull. When the interview gets dull, it gets very difficult to আসলে get out of it. Because interviewer একবার dull হয়ে গেলে ওরা আসলে further questions করবে না, ওরা ওরা নিজেরাও এনার্জি লুজ করবে। সো এই জিনিসটা করার আগেই হচ্ছে আমার এনার্জি যাতে অন পয়েন্ট থাকে। বাট দেয়ার আর টাইমস যেখানে ইন্টারভিউয়ার্স ডু গেট একটু টায়ার্ড, বিকজ ওরা তো সারাদিন ধরে ইন্টারভিউস নিচ্ছে, রাইট? সো ওই সময়ও আমার এনার্জি হচ্ছে পিক করতে হবে। And in a situation, ধরো the interview has gotten dull, there is like an awkward silence, অথবা um, তোমার কথা শেষ হয়ে গেছে and তুমি আসলে আর কথা বলতে পারতেছো না, তখন কি হবে? তখন you try to ask them a question. So you remember আমাদের লাস্টে গিয়ে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে, do you have any questions for us? Forget that. Forget the last part. You ask a question right now. So try to engage with the interviewers as much as possible. Of course, by being as professional and formal, the question needs to be relevant to the subject matter. তুমি এখন বলতে পারবা না যে হ্যাঁ ভাইয়া আপনি সকালে কি খাইছেন? You cannot ask questions like that, of course, right? So একটু try to engage with them as much as possible. অথবা when you yourself are seeing যে তোমার এনার্জিও ডাল হয়ে যাচ্ছে, try to do another push. একটা পুশ করে তোমার এনার্জিটা একটু বাড়াও। Try to answer your questions আর um, একটু হাই পিচডে, তোমার ভয়েস, তোমার টোন অফ ভয়েসটা যাতে আর একটু এই যে ইন্টোনেশন যাতে একটু ভালো থাকে, মডুলেশন যাতে একটু ভালো থাকে। ইন্টোনেশন অ্যান্ড মডুলেশনের জিনিসগুলো ইউ ক্যান ফাইন্ড ভেরি গুড রিসোর্সেস অন ইউটিউব। সো লুক থ্রু দ্যাট, অ্যান্ড ওয়েন ইউ মেনটেন ইউর ভয়েস, তখন আসলে তোমার ইন্টারভিউটা ডাল থাকবে না। এনিথিং এলস? Okay. I see a Okay. question. Yeah, yeah. If in the interview, when they ask us to tell about our weakness, how to tell the weakness in a positive way? Right. Very good question. Very on point question. So, your weaknesses cannot be weaknesses. Othoba, your weaknesses cannot be weaknesses anymore. Because তোমার উইকনেসগুলো তুলে ফেলার জন্য you need to show them that you are working on your weakness. For example, আমার um, um, I would give you a weakness. For example, আমি বলতাম যে I like to work a lot and I like to take a lot on my plate, but sometimes it gets very overwhelming.
This is one of the weaknesses that I would tell people. However, আমি এটা বলার সাথে সাথে I would say, however, I'm learning to prioritize my tasks more. Even when I'm taking a lot on my plate, I have learned to prioritize which task to do first and then proceed to the task of less priority. So এভাবে করে হচ্ছে আমি আমার উইকনেসটাকে একটা স্ট্রেংথে নিয়ে আসতাম অথবা ট্রাই টু দেন টু অ্যান অ্যাসপেক্ট যেখানে তুমি বুঝাতে চাচ্ছ যে হ্যাঁ এটা আমার উইকনেস এবং এটাকে আমি এখন অ্যাক্টিভলি ট্যাকল করছি, আমি অ্যাক্টিভলি টেকিং কেয়ার অফ ইট। গুড। Okay, last one before we move on. I had a disagreement with my supervisor about a project because of this difficult situation, and it wasn't really my fault. Despite this, he blamed me, and I got very angry. And because of this, I did not communicate with him for a day, and the situation escalated. What's the best way to handle this now? Okay. This is something that we will get to in our workplace communication. ঠিক আছে? I think I see another question about the STAR technique. Can I take this? Yeah, sure. So should I use STAR technique only when my result is positive? So not necessarily. The result should indicate something positive, because একটা positive outcome না হলে তো your storytelling is not successful, right? So even if your story doesn't have a very clear positive ending to it, you should try যে আমার রেজাল্টটা যাতে at least impactful হয়। ফর এক্সাম্পল, আমি যদি এখন বলি যে আমার ওই কাস্টমার কল সেন্টার ওই জিনিসটা যদি আমি বলি যে ফর এক্সাম্পল আমি আমার কাস্টমারটাকে কোনোভাবে ইয়ে করতে পারলাম না, কোনো একটা সলিউশন দিতে পারলাম না, তো আমার রেজাল্টটা কি হবে? ইটস নট পজিটিভ, রাইট? আই হ্যাভ ফেইলড অ্যাজ আ কাস্টমার সার্ভিস রেপ। বাট আমি সেই জিনিসটাকে, সেই অ্যাসপেক্টটাকে ট্যাকল করার জন্য যত ধরনের স্টেপস নেওয়া যায়, বাই কলিং মাই সুপারভাইজার অথবা অ্যাড্রেসিং দ্যাট সার্টেন সিচুয়েশন which was out of my hands to solve, by escalating them to higher authorities অথবা having maybe organizing a team meeting যাতে হচ্ছে আমি আমার সিচুয়েশনটাকে বা আমার এই পার্টিকুলার প্রবলেমটাকে অ্যাড্রেস করে আমার টিমের সাথে আমি কোলাবোরেট করে একটা সলিউশন বের করার চেষ্টা করি। সো সেরকম কিছু অ্যাসপেক্ট হচ্ছে তুমি তোমার রেজাল্টে তুলে ধরতে পারো। সো try to portray as much positiveness as possible. If it's not, try to say যে you tried your best to have a positive outcome. ঠিক আছে? তোমার আউটকামটা ড্রাইভ করার জন্য তুমি যত কিছু করতে চেয়েছো সেটা তুমি তুলে ধরবা, এটাই। Okay, I think we are done for the Q&A for now. So let's move on to the second aspect of today's topic. We finished the pre-employment aspect. Now we are at the at-employment aspect, at your workplace. So workplace communication এর মধ্যে আসলে what are the two most important aspects? What are the two most heavily talked about things when you're in a workplace? These two things. One is emails. Nobody can live without emails in a workplace. And the secondly is a presentation. Presentation and emailটা আসলে becomes your part and parcel. It becomes your blood when you're in a workplace setting. So presentation, we have already had a very good session by Lubab. So I will not delve into presentations any longer, but I will talk about emails. So how do you make emails more effective? How to write emails effectively? আমাদের একটা সমস্যা, স্পেসিফিকলি যারা হচ্ছে এনসিটিভি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, আমরা আসলে ইমেলটাকে অনেকটা লেটারের মতো করে ফেলি। ইমেলটাকে যত ধরনের বড় করে প্যারাগ্রাফ করে করে বড় করা যায়, কারণ আমাদের আসলে মোডালিটিটা এমন ছিল যে যত বেশি লিখতে পারবো তত বেশি মার্ক পাবো। বাট ওয়ার্ক প্লেস সেটিংয়ে আসলে বেশি লেখা, বেশি কথা বলা ইজ হাইলি ডিসরিগার্ডেড। এটা একদমই অ্যাপ্রিসিয়েট করা হয় না, বিকজ চিন্তা করো, when you're working, you're very busy with your stuff. When you have emails, you have like bunch of emails coming on your inbox every second of the day, every hour of the day. So এমনিতেই অনেকগুলো ইমেল স্ট্যাক আপ হতে থাকে। এখন এক একটা ইমেল যদি 1 পেজ 2 পেজ লম্বা হয়, তাহলে আমি এটা পড়বো না, আমি কাজ করবো। সো বড় ইমেল আসলে একদমই প্রেফারেবল না। সো হোয়াট মেক্স ইউর ইমেলস এফেক্টিভ? আমি গেভ ইউ একটা 4টা স্টেপের আমি একটা
flowchart তোমাকে দেখাতে পারি। You start off with a greeting by saying যে dear colleague, dear dash colleague, অথবা hey dash someone. You state the situation that you're in, then you go to another paragraph, you request what you want to. So, and তারপর you sign off with a formal ending. Best regards. Sincerely. এরকম কোনো কিছু। Right. So that is the most basic framework of writing an email effectively. It has to be very relevant, it has to be very concise as possible. So one of the non-negotiables of writing an email, subject line has to be relevant. আমাদের সাবজেক্ট লাইনটা মিস করে যাওয়াটা অনেক অনেক ইজি। সো প্রথমত, you also get a prompt when you're writing an official email. So whether it be on Gmail or Outlook, whatever you use. So সেই সাবজেক্ট লাইনটা has to be relevant, has to be very concise. তোমার এন্টায়ার সাবজেক্ট ম্যাটারটা যাতে ওই সাবজেক্ট লাইনে তুমি হচ্ছে ছোট করে আনতে পারো। Professional greeting and sign off is very important. Um, Whenever you go to a workplace, you would see যে people have different signatures, right? So সেই সিগনেচারটা হচ্ছে মেক করে ফেলতে হবে whenever you go to a workplace. এখন ডিফারেন্ট প্রোভাইডারের জন্য ডিফারেন্ট ভাবে হচ্ছে সিগনেচার প্লেস করা যায়। ফর এক্সাম্পল জিমেইলের জন্য হচ্ছে একভাবে, আউটলুকের জন্য একভাবে। ইউ ক্যান লুক আপ টিউটোরিয়ালস অনলাইন ফর দ্যাট, বাট সাইন অফ করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইট লুকস ভেরি প্রফেশনাল। ইট অলসো তোমার কাজটা আসলে সহজ করে দেয়। তোমার তো অনেকবারই ইমেল লিখতে হতে পারে। সো সাইন অফটা হচ্ছে যদি আমি একটা অটোমেশন করে ফেলতে পারি, it's just a few, it's a matter of few buttons. Click a few buttons and your sign off is ready. Be as concise as possible as well. I cannot emphasize this more. State your problems as concise as concisely as possible, and request প্লেসমেন্টটাও খুবই কনসাইসলি করতে হবে। এবং আমি আমার ইমেলটাকে যাতে বেশি ওয়ার্ডই না দেখায়, এজন্য আমি স্মল প্যারাগ্রাফসে জিনিসটাকে ভেঙে ফেলবো। স্মল প্যারাগ্রাফ স্পেস, আমি স্মল প্যারাগ্রাফস এন্টার দিয়ে আমি একটা লাইন ব্রেক করলাম, আবার এন্টার দিয়ে একটা স্পেস ক্রিয়েট করলাম, তারপর আমি আরেকটা নতুন প্যারাগ্রাফ লিখলাম। জিনিসটাতে হচ্ছে জিনিসটা দেখতে একটু সুন্দর, একটু ছোট মনে হয়, ক্লাটার্ড লাগে না। এবং যদি আমি বুলেট স্পেস করতে পারি তাহলে তো আরো ভালো, তাহলে আমার রিডারটা আরো কনসাইসলি, আরো তাড়াতাড়ি জিনিসটা গো থ্রু করতে পারবে। এবং I cannot emphasize this more. Always proofread before sending. Always. Proofread জিনিসটা is very important because although emails গুলাকে হচ্ছে আবার ফেরত আনা যায়, but there is a time gap. So সেটার মধ্যে যদি তুমি না আনতে পারো, ইমেল গুলা হচ্ছে um, you cannot get them back. So if you have made an embarrassing mistake, তাহলে it's going to be an embarrassing mistake for the rest of your life. So best to avoid that by proofreading your emails always. Now, um, now the power of listening. In a communications setting, I think listening is the part that we tend to avoid the most. Listening it আসলে is 75% of your communication because it involves understanding the situation. It involves um, engaging with your speaker, engaging with your audience, and it involves actually getting ideas or getting an understanding how to prolong the conversation further or to come to a suitable solution after your conversation. So, listening is very important. Whenever I'm listening, try to give the full attention to your audience. আমার ফোন আশেপাশে বারবার ফোন চেক করছে জিনিসটা is very disrespectful. Try to make eye contact as much as possible. এবং going back to how non-verbal cues make up 93% of my communication, try to engage with your audience by through your body language. যখন আমি কাউকে শুনি তখন আমি automatically I try to lean forward. Whenever I agree with someone, I nod with them, right? And whenever I'm in a conversation, I try to mimic their posture. So এই জিনিসগুলা, এই non-verbal cues গুলা really help you to build a more effective communication with your audience. এবং something that Bengali people really like to do, that I have actually, I am also a victim as well as an aggregator of the situation. I have interrupted people when they were speaking. So this is a quality যেটা আসলে আমাদের মধ্যে অনেক আছে, চেষ্টা করবো জিনিসটা একটু কমিয়ে ফেলার। Let them finish.
ওরা যদি আমার যদি ওই পয়েন্টে কোনোভাবে কিছু একটা ইন্টারভিন করে কিছু বলতে হয়, আমি জিনিসটা একটা মেন্টাল নোট রাখি। আমি চেষ্টা করি যে হ্যাঁ, ওইটা বলার পরে তারপর আমি জিনিসটাকে ইন্টারভিন করবো। সো ট্রাই নট টু ইন্টারাপ্ট অ্যাজ মাচ অ্যাজ পসিবল। এবং অনেক সময় লিসেনিং এর জিনিসটা হচ্ছে যে অনেক কিছু একসাথে হতে থাকে এবং ইটস ভেরি কমন, ইটস ভেরি ওকে ফর পিপল টু কাইন্ড অফ লুজ ট্র্যাক, বিকজ সবসময় অ্যাটেনশন স্প্যানটা স্পেসিফিকলি ইন আওয়ার ডে এন্ড এজ অ্যাটেনশন স্প্যানটা রাখাটা একটু ডিফিকাল্ট। সো যখনই ফর এক্সাম্পল আমার মনে হচ্ছে ও আয় হায়, ও তো একটা জিনিস বললো, আমার তো এটা মনে আসতেছে না, বা আমি তো একটু জোন আউট করে গেছি, এখন আমি জিনিসটা আবার কিভাবে জিজ্ঞেস করবো, রিফ্লেক্ট অ্যান্ড সামারাইজ। সো যখনই কোনো কিছু ইম্পর্টেন্ট ব্রিফ তোমাকে দেওয়া হচ্ছে, ফর এক্সাম্পল ইন আ টিম মিটিং সেশন, সো ট্রাই টু রিফ্লেক্ট বাই সামারাইজিং। আচ্ছা, আপনি এই জিনিসটা বলছেন, আমি একটা ছোট করে সামারি বলি জাস্ট ফর মাই ক্লারিটি, যে আপনি 1 2 3 4 এই ডেলিভারেবলগুলো চাচ্ছেন ইন দিস টাইম লাইন। সো এই জিনিসটা করলে হয় কি, দ্য অডিয়েন্স, দ্য স্পিকার, ও হচ্ছে আন্ডারস্ট্যান্ড যে হ্যাঁ, আই ওয়াজ অ্যালাইন্ড, অথবা আমার যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে, আই গেট দি অপরচুনিটি টু to resolve that without facing any further repercussions later on, because জিনিসটা যত প্রলং পরে গিয়ে হবে, তত আরো জিনিসটা ডিফিকাল্ট হয়ে যাবে, তত জিনিসটা আরো আনপ্রফেশনাল লাগে। সো অলসো যখন আমি জিনিসটা একবার সামারাইজ করে রিফ্লেক্ট করি, তখন আমার কাছেও জিনিসটা আরেকবার ক্লিয়ার হয়ে যায়। সো এই জিনিসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? দিস ইজ অ্যান কোয়ালিটি অথবা দিস ইজ আ প্র্যাকটিস ইউ শুড ডেভেলপ অল দ্য টাইম। Also ask clarifying questions by saying যে, oh acha, can you expand that a bit more, I don't understand this specific thing, so maybe could you explain this to me in a different way, or could you explain this to me in a again. সো এই জিনিসগুলো হচ্ছে আমার ক্লারিফাইং কোয়েশ্চেন্স। দিস এঙ্গেজেস দ্য স্পিকার অ্যান্ড দ্য লিসনার, বিকজ অনেক সময় স্পিকাররা মনে করতে পারে যে আমি তো বলেই যাচ্ছি আর ও শুনেই যাচ্ছে, ওর কোনো অপিনিয়ন নাই কেন। সো মাঝে মাঝে ইন্টারভেনশনটাও ইজ ইম্পর্টেন্ট, বাট অলসো গোয়িং টু মাই থার্ড পয়েন্ট, এমন ভাবে না যে আমি ওর ফ্লোটাকে ইন্টারাপ্ট করে দিচ্ছি। আই ওয়ান্ট টু আস্ক কোয়েশ্চেন্স, আই ওয়ান্ট টু ইন্টারাক্ট, বাট অলসো নট ইন্টারাপ্ট। সো লিসেনিংটা অনেক সময় আমরা মনে করি যে আচ্ছা, আমার এখন ও শুনতে হবে ও কি বলতেছে এবং আমার ওকে একটা রেসপন্স দিতে হবে। Listening does not only entail this. Listening is sometimes is only listening. It's trying to understand their situation, specifically in hard অথবা difficult conversations, which someone raised a question যে আমি একটা difficult situation face করেছিলাম with my manager এবং I wasn't able to communicate any further. So এরকম কেসগুলোতে হচ্ছে আমার লিসেনিংটা ইজ সিম্পলি টু আন্ডারস্ট্যান্ড, ইজ ফোকাস অন দ্য মেসেজ, যে আসলে কি হচ্ছে, কি বলতে চাচ্ছে এবং আমি আসলে কি বুঝতে পারলাম। সো রেসপন্স জিনিসটাকে সবসময় আমার স্পটলাইটে আনার দরকার নেই, ঠিক আছে? বাট দিস অলসো ভ্যারিজ ফ্রম কেস টু কেস। সো whenever you are in a conversation, whenever you're communicating with either one-to-one with a person or in a group setting, you will understand আসলে যে আমার আসলে এখন কোথায় ফোকাস করা উচিত। সো তারপরে what the communication channels আসলে আমাদের মেনটেন করা উচিত। ফর এনি ফর্মাল অ্যান্ড ডিটেইলড ইনফরমেশন ওরিয়েন্টেড সিচুয়েশন, আমি সবসময় ইমেলের জিনিসটা কমিউনিকেট করব। ফর এক্সাম্পল, আমার এখন কোম্পানির কোনো প্রোডাক্ট নিয়ে একটু ক্ল্যারিটি লাগবে ফ্রম আ ডিফারেন্ট ডিপার্টমেন্ট অর এ ডিফারেন্ট ডিভিশন। সো আমি অবশ্যই জিনিসটা কমিউনিকেট করব। এটার প্রথমত কারণ হচ্ছে যে এটা একটা অর্গানাইজেশনাল রিকোয়ারমেন্ট। অর্গানাইজেশনাল লেভেলের সব ধরনের কমিউনিকেশনই কোনো ধরনের ফর্মাল সেটিং হওয়া উচিত। অনেক সময় ইউ উইল বি প্লেসড ইন ডিভিশন যেটা খুবই রেগুলেটেড কাজ করে অথবা খুবই সেন্সিটিভ টপিক নিয়ে হ্যান্ডেল করে। সেসব ক্ষেত্রে একটা একটা ফর্মাল ইমেইল চেইন মেনটেন করা ইজ ভেরি ক্রুশাল। দিস হেল্পস ইউ টু অ্যাভয়েড এনি মিসআন্ডারস্ট্যান্ডিংস লেটার, অথবা দিস অলসো safeguards you from any difficult situation that may happen. ফর এক্সাম্পল, তুমি কারোর সাথে কমিউনিকেট করতেছো এবং তুমি কমিউনিকেট করতে করতে একটা জিনিস তুমি বলেছো যে হ্যাঁ, আমার এই জিনিসটা ডেলিভারেবল লাগবে, বাট দি আদার পার্টি ফেলড টু ডেলিভার দ্যাট, এবং ও হচ্ছে গিয়ে তোমার সুপারভাইজারকে বা কোনো একটা হায়ার অথরিটিকে গিয়ে বলে ফেললো যে হ্যাঁ, ও তো আমাকে আসলে বলেই না এই কাজটা করতে, এই জন্য আমি জিনিসটা করতে পারিনি। তখন তুমি কিভাবে নিজেকে ব্যাক আপ করবা? বাই শোয়িং দেম দ্য ইমেইল চেইন, যে হ্যাঁ, আমি তো এই জিনিসটা কমিউনিকেট করছিলাম, হি অর শি ইজ লাইং, এবং ও আমাকে এখন ফ্রেম করার চেষ্টা করছে। সো এনি ফর্মাল ডিটেল ইনফরমেশন ওরিয়েন্টেড টু সেফগার্ড ইয়োর সেলফ
or to um, incorporate any company interest should be done on emails. This is very crucial, this is very important. ইমেল করার অভ্যাসটা আসলে ওয়ার্ক প্লেসে ঢোকার পরপরই একটু ডিফিকাল্ট টু ইনকর্পোরেট অর টু পজেস, বাট এই জিনিসটা ইভেন্চুয়ালি আনাটা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড ইভেন মাইসেলফ, আমারও আসলে ইমেল জিনিসটাতে এখনই ইউজ টু হতে অনেক সময় লাগে, একটু প্যারা হয়, বাট আই হ্যাভ সিন মাইসেলফ যে আসলে ইমেল করাটা হাউ ক্রুশাল অ্যান্ড হাউ ইম্পর্টেন্ট ইট ইজ। অথবা সব কিছুতে আবার ইমেল করাটা প্রয়োজন না। ফর এক্সাম্পল, যদি আমি কোনো ধরনের কোঅর্ডিনেশন করতে অলরেডি ফর্মাল কমিউনিকেশন হয়ে গেছে, এখন আমি ফলো আপ করবো, ফলো আপটাও ইমেলও হতে পারে, বাট ধরো যদি কুইক আপডেট লাগে যে হ্যাঁ এখন ভাইয়া আজকে তো আমার এটা করার কথা ছিল, এটা কি অবস্থা, দিস কুড বি ডান অন চ্যাটস। Some organizations use WhatsApp, some organization use some proprietary messaging apps, সেগুলো হচ্ছে দিয়ে উই ক্যান চ্যাট। কোনো আর্জেন্ট বা সেন্সিটিভ ডিসকাশনগুলো আসলে রিটেন ডকুমেন্টে করাটা একটু ডিফিকাল্ট। ইউ নো হাউ যে মেসেজ করাতে আমার অনেক সময় হচ্ছে অ্যাকচুয়াল ইমোশনটা বা অ্যাকচুয়াল সেন্সিটিভিটি টু দ্য টপিক হচ্ছে অ্যাড্রেস করা যায় না। সো ইটস অলওয়েজ বেটার টু টক অথবা টু স্পিক ইন পার্সন দেন মেসেজ, বিকজ এখানে আমার পুরো এক্সপ্রেশন অফ মাই টপিক গেটস ট্রান্সলেটেড। সো সেই ক্ষেত্রে কল আমরা করতে পারি। এবং যদি আরও কমপ্লেক্স বা আরও ইমোশনাল কোনো কনভারসেশন হয়, জিনিসটা ইটস বেটার টু ডু ইন পার্সন। সো ইউ ক্যান সি যে আমার কমিউনিকেশন চ্যানেলের 4টা কমিউনিকেশন চ্যানেলের মোটামুটি 2টা কমিউনিকেশন চ্যানেল অ্যান্ড অফেন টাইমস 3টা কমিউনিকেশন চ্যানেলেই কোনো ডিজিটাল স্পেসে জিনিসটা হচ্ছে। সো আমাদের ডিজিটাল এটিকেট কিছু মেনটেন করা উচিত, ঠিক আছে? ফর এক্সাম্পল, দিস ইজ ভেরি স্টুপিড, আই নো, অ্যান্ড আই এম শিওর এভরিবডি নোজ অ্যাবাউট দিস, বাট I have seen people to have weird display names on messaging apps and video conferencing platforms. যার কারণে it gets kind of awkward and oftentimes it gets very unprofessional. So I just want to mention to always use professional display names in messaging apps and video conferencing platforms. ঠিক আছে? Second point, very important. It's very annoying and it's very disturbing, and it's kind of, you lose the relevance when you just type a hey and leave your conversation at that point. সো এটাতে কি হয়, পিপল গেট একটু বিরক্ত যে আসলে শুধু হেই লিখলো কেন, আমাকে আসলে কি কাজেও আমাকে রিচ আউট করছে সেটা আমাকে ঠিক মতো বলুক। দ্যাটস ওয়াই গেটিং টু দ্য পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। শুধু হেই বলে আই ক্যান নট এক্সপেক্ট আ পার্সন টু রেসপন্ড টু মি, অ্যান্ড ইনফ্যাক্ট it's really unwise and unnecessary for you to just write a hey and not delve into your situation more. Always mute your mic when you're not speaking, especially in video conferencing platforms. চেষ্টা করব এই জিনিসটা আসলে মানে unknowingly হয়ে যায় মাঝে মাঝে, বাট একটু to keep your to be mindful about it. Of course, video conferencing জিনিসটা যখন হয় specifically in team meetings অথবা whenever say you are working from home, we are almost always not in a camera ready situation, বাট বি মাইন্ডফুল অ্যাবাউট ইট। অনেক সময় বসেসরা অনেক সময় কোনো কারণে হচ্ছে হঠাৎ করে ক্যামেরা রেডি হতে পারে, সো সেই সময় যাতে আমরা রেডি থাকি। এবং ইমেইলে যখন আমরা কমিউনিকেশন করব, অনেক সময় হচ্ছে দেয়ার আর মাল্টিপল অডিয়েন্সেস যাদেরকে হচ্ছে ইমেলটা পাঠানো হয়। সো ওই সময় আমাদের কিছু অপশনস থাকে লাইক রিপ্লাই অর রিপ্লাই অল। সো রিপ্লাই অলের জিনিসটা ইজ এ নিউসেন্স, ইটস আ ডিস্টারবেন্স যদি তোমার কমিউনিকেশনটা ইজ নট উইথ এভরিবডি বাট উইথ ওয়ান স্পেসিফিক পার্সন হু সেন্ড দ্য ইমেল। তো সেই সময় ক্ষেত্রে যাতে রিপ্লাই অলটা আমরা ভুলে চেপে না দিই, রিপ্লাই যাতে আমরা চাপ দিই, এগুলোতে একটু মাইন্ডফুল হওয়াটা প্রয়োজন। এবং আমি সবসময় চেষ্টা করব এনি সর্ট অফ ওয়ার্ক প্লেস কমিউনিকেশন যাতে আমরা ওয়ার্ক আওয়ার্সের মধ্যে মোটামুটি ওয়ার্ক আওয়ার্সের মধ্যে শেষ করে ফেলতে। লেট নাইট টেক্সট দেওয়া, ইমেল দেওয়া যতটা না তোমার জন্য একটু প্রবলেম্যাটিক, যে আসলে রিসিভ করছে তার জন্য আসলে পছন্দ না, জিনিসটা ওর জন্য বিরক্তিকর হতে পারে। পোলাইটনেস এবং ক্লিয়ার মেসেজিং আমি সবসময় মেনটেন করব। এবং ইমোজিস আসলে আমরা ওয়ার্ক প্লেস কমিউনিকেশনে অত ব্যবহার করি না সচরাচর, বাট অনেকে করে থাকে বিকজ দে হ্যাভ দি practice of using that in their personal life, in their personal messaging platforms. So এই জিনিসটা যাতে আমরা sparingly appropriately use করি। Okay, so how do I handle difficult situations? Going back to the question that someone asked me, যে আমি আমার
ম্যানেজারের সাথে একটা ডিসএগ্রিমেন্ট হয়েছে এবং যার কারণে I didn't communicate with them any further. I don't really remember the exact setting, but it involved something like that. So how do I handle those difficult conversations? প্রথমত, you should never approach this situation whenever you're about to have a difficult conversation when you're angry or when you know you're going to react. কারণ আমাদের প্রথম রিয়াকশনটা ইটস অলমোস্ট অলওয়েজ খুবই আউট অফ প্রপোর্শনেট হয়। সো যখনই কোনো খারাপ কিছু হয়েছে, যখনই ইউ হ্যাড আ ডিসএগ্রিমেন্ট, ট্রাই টু রিমুভ ইউর দ্যাট সিচুয়েশন। চেষ্টা করো যে আচ্ছা, আমি এখন 10-15 minutes I will take time for myself. I will assess what happened. I will not exactly react with the person right away. আমি জিনিসটা একটু অ্যাসেস করি যে আসলে কি হলো, আমার কোথায় খারাপ লেগেছে, when I got angry, এবং আমি এখন কোন কোন জিনিসগুলা I want to address to that person. ঠিক আছে? For any difficult situation, there's always two sides to a story. Always. It's from প্রথমত আমার perspective থেকে যে there was a wrongdoing against me, and the other person যেখানে he or she felt that you did something out of proportion, or you did something um, wrong, or you did something that was not appropriate of you, যার কারণে the person reprimanded you, right? So begin with an empathy and respect. You have taken time for yourself, so try to put yourself in a situation যেখানে you are the person who did you wrong. Try to empathize with them, and of course, respecting is very important in any communication, in any workplace setting, even when you're not communicating with them directly. Respecting their words, respecting how they talk to them, how they talk to you, is very important. Even though তোমার সাথে অনেক খারাপ behave করছে, you have to respect um, their organization hierarchy. You cannot behave badly with your supervisor or with someone from a senior position. So এই জিনিসগুলোকে এমপ্যাথাইজ করে we try to focus on যে আচ্ছা ঠিক আছে, এই অ্যাসপেক্টটাতে আমি একটা ভালো জিনিস করতে পারতাম এবং আমার এই জিনিসটা আপনার এন্ড থেকেও আমি এক্সপেক্ট করছিলাম। So whenever you're apologizing, you try to focus on facts, not feelings. Or whenever you're trying to bring up a difficult conversation, you focus on things যেগুলো আসলে হয়েছে। Your feelings were hurt, we all understand that, but এই জিনিসটাকে needs to be backed by the fact that actually happened. So someone talked to you in a harsh, aggressive manner. জিনিসটাতে তোমার ফিলিংস খারাপ হয়েছে। So what you focused on যে আপনি আমাকে অনেক কষ্ট দিয়েছেন, you do not focus on that. You focus on the fact that আপনি যেভাবে বলেছেন সেই জিনিসটা আসলে আমাদের কোম্পানি কালচারের সাথে যায় না, এবং আপনার এই বলার কারণে it hurt my feelings, এবং this um, affected this aspects of my workplace doing, or this impacted how I deliver my projects. Always try to use I statements instead of you, specifically in a difficult conversation like the manager and the employee. ওই সময় try to use I statements instead of you. Don't say that you did this. You are the one to blame. You made this happen যার কারণে আমাদের এই সমস্যাটা হচ্ছে। Try to use I statements more, because whenever you start blaming someone, they will also start blaming you. So try to be a rational person by saying যে আমি এখন I statements ইউজ করবো যে হ্যাঁ আমার এই জিনিসটা করা দরকার, আমার এই এক্সপেকটেশনসগুলো ছিল, আমার কাছে আপনার এই জিনিসটা ভালো লাগে নাই। ঠিক আছে? And of course, finally, try not to be defensive, because whenever you start being defensive, the other people will also be very closed off. So you will never reach a resolution. তুমি অনেক সময় দেখবা যে when someone gets very hyper or very excited in a difficult conversation or a situation, তখন ওরা আর কথাই বলতে দেয় না অন্য মানুষটাকে। That is also a form of defensiveness. So you cannot be that person. You have to be the bigger person and say যে না, আমি আসলে ওনার কথাটাও শুনবো, ওনার দিকটা শোনাটাও ইম্পর্টেন্ট, যাতে we both come to a resolution, we both come to a middle ground. Because in a situation like this, আসলে trying to top one another is not the solution. এটা আসলে কখনোই will never bring you
the final resolution. So these are points that are very important in difficult conversations. I will go back to your question specifically because I kind of forgot about it, and address this in parts to the how to handle difficult conversations. In a professional setting, you will also face a lot of issues like how to say no. Specifically, তুমি যদি একটা জুনিয়র এক্সিকিউটিভ হও, একটা junior employee হও, অনেক সময় তোমার এবং oftentimes this may be out of your job description, this may be out of the purview of your specialty, and oftentimes you may be bogged down by your activities, your tasks, and ওই সময় একটা extra responsibility আসার কারণে this can hamper your primary deliverables. So সেই সব জিনিসগুলোর ক্ষেত্রে how do you tackle that? Agency is very important because workplace environment এগুলা হয়. These are things that you should be wary about. So firstly, we want to acknowledge the request and we want to say যে আচ্ছা আপনার তো এই জিনিসগুলো লাগবে, বাট আমার আসলেই সময় হচ্ছে না, আমারও আসলে এই জিনিসগুলো আছে। সো আমি যদি পারি তাহলে আমি আসলে আপনাকে কিছুটা জায়গায় হেল্প করতে পারবো, পুরোটা আসলে আমার পক্ষে নিতে পসিবল হবে না। সো ইউ acknowledge the request and you decline politely. You have to be very honest and you cannot be harsh about these things. বলছে না ভাই এগুলো পারবো না, এগুলো আসলে আমার কাজ না, এগুলো আমি পারবো না। Do not say that, because once you do it, you close off a communication with someone. You close off, um, you impact this behavioral issues and you impact the closeliness or belongingness with someone. হতে পারে তোমারও আসলে ওনার কাছে কোনো একটা কাজ লাগবে, and you might have to seek their help at some point of um, your work tenure. But when you also behave like this, তখন আসলে জিনিসটা বন্ধ হয়ে যায়. They will also never help you. So be honest about it. তুমি ওনাকে বলো যে ভাইয়া আমি আসলে এই জিনিসটাতে এত ইউজ টু না, বাট এই জন্য আমি আসলে মেবি আপনাকে পারতেছি না। And what's something that the other person will really appreciate যদি তুমি ওনাকে একটা অল্টারনেটিভ সাজেস্ট করতে পারো যে ভাইয়া আমি তো আসলে বা আপু আমি তো আসলে এটা পারতেছি না, সো প্লিজ আপনি যদি উনার কাছে যান উনি আই থিঙ্ক আপনাকে ভালো একটা সলিউশন দিতে পারবে এবং উনি আপনাকে হেল্প করতে পারবে। অ্যান্ড অফেন টাইমস এটাও বলতে পারো যে আমি উনার সাথে কথা বলে রাখতেছি, আপনি জাস্ট ওনাকে গিয়ে অ্যাপ্রোচ করেন, আমি বলে রাখবো আমার এন্ড থেকে। সো দিস অল্টারনেটিভস রিয়েলি হেল্প। অলসো অলওয়েজ ইউজ অ্যান এম্প্যাথেটিক ল্যাঙ্গুয়েজ। ডিফিকাল্ট সিচুয়েশনের ক্ষেত্রে এটা একটা প্রাইমারি ফোকাস হওয়া উচিত, বিকজ as I said যে the story always has two sides. So empathizing with someone, trying to put yourself in other people's shoe really helps to resolve any difficult situation. Okay? So we're moving on to our final slides, the final key takeaways of the workplace communication. So what do we actually have to do? কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে actively listen and confirm our understanding from our we saw that from our politely and how listening is very important. Asking before assuming. We are very prone to assume things in our head. So always ask, always communicate. এই জিনিসটাই আসলে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তুমি অ্যাজিউম করে একটা কাজ করে ফেললা, বাট আসলে তোমার ডেলিভারেবল ওটাই ছিল না, যার কারণে একটা ডিসোনেন্স ক্রিয়েট হয়, একটা ডিস্যাটিসফ্যাকশন ক্রিয়েট হয় এবং ডিসএগ্রিমেন্টসগুলোকে আরো ফিউল করে। So always ask before assuming. Almost, I would suggest to never assume anything. Always ask and be confirmed, understanding clear করে ফেলা before dropping or before coming to a conclusion. As well as proofreading your emails and messages, always giving credit to other people's contributions. এই জিনিসটা is highly appreciated and very necessary in a workplace setting. তোমার সাথে ধরো you were working in collaboration with someone and you both came to a conclusion which you had to present to a say a panel member or to an authority or a department head. So whenever you're presenting, তুমি হচ্ছে জিনিসটা কমিউনিকেট করার পর তুমি যদি না বলো যে আসলে হ্যাঁ we both came to this conclusion, জিনিসটা you're taking credit of someone else's work. You are creating a rift between the employee that you worked with and you're trying to gain an unfair advantage to your supervisor, from your supervisor. So জিনিসটা আসলে ভালো হয় না, and এটা আসলে very frowned upon in our workplace setting.
Of course, be mindful of your tone, especially in text. As I said before, especially হচ্ছে যদি আমি কোনো ডিফিকাল্ট কনভারসেশন করি, সো সে আমার টোনটা যাতে মাইন্ডফুল হয়, এবং যদি এটা পসিবল না হয়, just switch to a call or switch to an in-person communication. What not to do in a workplace setting? Do not gossip or talk behind colleagues' backs. এই জিনিসটা is highly frowned upon, এবং এই কোয়ালিটিটা আসলে is very disturbing at times. তোমার যদি এই কোয়ালিটিটা থাকে, it's best if you try to shed this as much as possible, বিকজ এরকম জিনিসগুলাই আসলে ওয়ার্ক প্লেস কালচারটাকে অনেক খারাপভাবে এফেক্ট করে। এবং ইভেন এট টাইমস যে আমাদের হিউম্যান রিসোর্সেস ডিভিশন অথবা হায়ার আপস have to take very rude or very strict charges and actions against people who do these. Never use slang, informal language in formal context. At times, your employees or your peers will become like a family, and তখন it's okay to have an informal conversation, to have informal jokes amongst themselves, but not in a formal context. তুমি যদি এখন, if you're with your friend in a team meeting and you start making um, jokes in a team যেখানে অন্যান্য team members are not as friendly as you two are, this is not an appropriate situation. This creates a very bad impression about yourself. So ওরকম informal language in a formal context আমরা avoid করবো সবসময়. We do not want to interrupt others while speaking, of course, এবং we do not want to ignore any communication. অনেক সময় আমরা we get bogged down by a lot of messages, by a lot of emails, but it is also your responsibility to respond to them. সো আমি ইগনোর করে রেখে দিলাম যে ভাই আচ্ছা ঠিক আছে পরে করবো, এখন ভালো লাগতেছে না, ইটস ফাইন। জিনিসটা হওয়াটা খুবই স্বাভাবিক, বাট তুমি যদি এখন সেই কমিউনিকেশন ইগনোর করতে করতে ভুলেই যাও আর রিপ্লাই না করো, বা একটা খুবই টাইম স্পেসিফিক ডেডলাইন সেন্ট্রিক একটা কমিউনিকেশন এসেছে, তুমি যদি সেটা অ্যাড্রেসই না করো, দিস মেক্স ইউ ভেরি আনপ্রফেশনাল। সো এটা আমরা কখনো করবো না। এবং discussing sensitive topics publicly is something that we should all avoid, specifically about politics or about religion, about wars, or any sort of allegiance, any sort of sensitive allegiance to anything. এগুলো আসলে অ্যাভয়েড করাটা আই থিঙ্ক ইজ ম্যান্ডেটরি। এবং ওয়ার্কপ্লেস সেটিংয়ে গিয়ে হচ্ছে আমরা সবসময় চেষ্টা করি যে we want to use certain jargon, certain acronyms. These look very cool, but sometimes it gets very annoying as well. So jargons and acronyms আমরা use করব, but try to not overuse them. Okay? So with this, I want to conclude my session, and I want to thank you all for tuning in for a very interactive session. I was really looking forward to it, and I had a lot of fun taking this. So I'll be taking more questions from you guys now. So the floor is open. Okay, so a question. Okay. Someone with really little knowledge tried to establish his or her thoughts and tried to make me look bad. How should I handle this? Sorry, can you repeat the question again? Okay, so basically, in an interview, someone with not enough knowledge tried to establish his or her thoughts and tried to make me look like a failure or try to make me look bad. How should I handle this? Okay. I think in interviews, your interviewers will not do this, but I think what you're probably raising the point is in a, for example, a focus group discussion moment. So group discussions হচ্ছে এই জিনিসগুলো হয় যে you are knowledgeable about something, but the other person is not, but they are trying to prove their point. So in that case, you try to focus on specific points or specific highlights যেগুলা হচ্ছে showcase that you know your thing, that you know what you're talking about. For example, um, আমি একটা কমিউনিকেশন আমাদের মধ্যে হচ্ছে, যে কমিউনিকেশনে হচ্ছে আমাদের একটা কেস দিয়েছে, কেসটার মধ্যে বলেছে যে we need to find very cost effective solution to this problems, এবং the other person is saying something very not cost effective. সো সেই কস্ট এফেক্টিভ জিনিসটা আমি যখন বলতে যাব, যে আমি আসলে বললাম যে we should give this
solution which is more cost effective, ওই পার্সনটা আমাকে এসে বলল যে না না ভাইয়া, এটা তো আসলে কোনো কোনো আউটকামই আসবে না, রেজাল্ট আমাদের সাথে হবে না, বরং আমাদের এই অ্যাপ্রোচটা নেওয়া উচিত, বিকজ আমি জানি যে এই জিনিসগুলো হবে। সো তখন আমার কি করা উচিত? তখন আমি জানি যে দ্য পার্সন ইজ সেইং সামথিং রং অর সামথিং নট অ্যাপ্রোপ্রিয়েট টু আওয়ার সিচুয়েশন। আমি তখন বলবো যে ভাইয়া, আমাদের ইনিশিয়াল অবজেক্টিভটা হচ্ছে কস্ট মিনিমাইজেশন। সো কস্ট মিনিমাইজেশনের ক্ষেত্রে আই পয়েন্ট আউট দেয়ার প্রবলেম অর হোয়াট দে আর রং অ্যাবাউট। ফার্স্টলি, যে আপনার এই সলিউশনটা হচ্ছে আমার কস্ট বাড়াবে, এই জিনিসটা আমার রেজাল্ট এনে দিবে, কিন্তু এটা আমার প্রাইমারি অবজেক্টিভটাকে আসলে হিট করবে না। যার কারণে যদি প্রাইমারি অবজেক্টিভ আমি হিট করাতে চাই, সেক্ষেত্রে আমার বলা উচিত যে আমার কস্ট এফেক্টিভনেসটাকে ঘিরে আসলে আমার সলিউশনগুলো প্রপোজ করতে হবে। এই জন্য আমি দিসগুলো বলেছিলাম। সো দ্য ফ্রেমওয়ার্ক অর দি ফ্লো চার্ট শুড বি লাইক যে you try to empathize with them, যে I understand what you're trying to solve is has an outcome, has a result, but আমাদের অবজেক্টিভটা আসলে এটা, এবং আমি এই জিনিসগুলো প্রপোজ করেছি centered around this. That's an example for how you should deal with it. Okay, you can go through the Q&As and the chats if you would like to answer any of them. Okay. All right. As I'm not speaking English daily, how can I improve it before an interview? I think this is a problem we have all struggled with at some point in our lives, and this is a very common question as well. So, Englisher ক্ষেত্রে, just read English newspaper. As much as you can familiarize yourself with English, তোমার ইংলিশটা অটোমেটিকলি ডেভেলপ করবে। সো তোমার ইংলিশ আসলে ডেইলি স্পিক করার দরকার নেই। ইনফ্যাক্ট, ইফ ইউ হ্যাভ অ্যান ইন্টারভিউ কামিং, visual media really helps in improving English. আমি জানি যে আমার ছোটবেলায় I learned all my English from Hollywood movies. So আমি একদম religiously Hollywood movies দেখতাম. I would try to mimic how they say things. So এভাবে করে হচ্ছে I improved on my English. Grammar specific জিনিসগুলোতে একটু ফোকাস করলে ভালো. This also helps you in your assessments. But interview এর জন্য আসলে তোমার accent অত ভালো হতে হবে না। As long as you are clear with how you're delivering your speech, as long as your sentences make sense, because we all make mistakes. So সব সময় 100% of the time তুমি একটা perfect sentence make করে বলবা, no one is expecting that from you. And in fact, in a high pressure situation like an interview, this happens a lot. Jay, you jumble up your words, you kind of lose track of what you're saying. But as long as you can recuperate from that, so try to familiarize yourself with English by reading English dailies, English books, watching movies, series, all that stuff. Um, okay, next. How might I approach if I want to communicate with this in an informal setting who don't know me? Prothamato, I think in an informal setting, you just approach them politely. You introduce yourself, যে ভাইয়া আসলে আমি কিভাবে করে he or she is my senior. Could be corporate, organizationally, যে আমি আসলে I am a junior executive or I'm an executive in this role. এভাবে করে নিজেকে introduce করবো, অথবা if he or she is an university alumni or a university senior, তখন বলবো যে ভাইয়া আমি আসলে first second year করি, and I wanted to talk. If you are texting the person, তখন অবশ্যই do not just type hey ভাইয়া আমি I'm this, এটা ছোট introduction of yourself, and then you also place your request, the setting and the request একবারে, so they know what you are looking for. How can we effectively employ the STAR technique as a fresher? Acha, free presentations to